জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির নতুন পরিকল্পনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিএনপিতে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে চলতি মাসেই। মহাসচিব পদে থাকছে না মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হয়, ডাক্তারকে বেদম পেটনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে বললেন প্রধানমন্ত্রী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রাজনৈতিক কৌশল ঠিক করছে বিএনপি। ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠকও করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। এতে জনসমর্থন তৈরির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক তৎপরতা। এবছরের মাঝামাঝি থেকে মাঠে নামার চিন্তা তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে 2022 এর আগস্টে টানা কর্মসূচিতে যায় বিএনপি। বিক্ষোভ, মানববন্ধন দিয়ে শুরু করে বিভাগীয় সমাবেশ ও রোড মার্চে যায় তারা। ভোটের আগে 2 মাসে কখনো হরতাল, কখনো অবরোধ ডেকেছে, আবার কখনো হরতাল অবরোধ দুটোই একসঙ্গে ডাকে দলটি। তারপরও মেলেনি কাঙ্ক্ষিত ফল। 2014 ও 2018 নির্বাচনের পর 2024-এ এসে কিছুটা আশার সঞ্চার হলেও হুট করে কেন হোঁচট খেল সেই ধারাবাহিক আন্দোলন? এর প্রশ্নের কোনো কুল কিনারা পাচ্ছে না দলটির নেতারা। ভোটের 3 মাস পরও ঠিক হয়নি পরবর্তী কর্মকৌশল। দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতার মতে অতীতের মতো এবারও নির্বাচন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন, নির্বাচন ঘিরে যে উদ্দেশ্য নিয়ে বিএনপির সামনে এগোচ্ছিল সেটা তো পূরণ হয়নি। আন্তর্জাতিক সহায়তা নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, সামনে এগিয়ে যেতে হলে কোন কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়েছে এবং তার ফলাফল কি তা দেখতে হবে। এছাড়া কি কি কর্মসূচি ভবিষ্যতে নেওয়া যেতে পারে সেটি নিয়ে আলোচনায় বসতে হবে। আরেকটি অংশের দাবি, ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও বিদেশি ষড়যন্ত্রের কারণে সফল হয়নি বিএনপি। এখন সব দিক বিবেচনা করেই নেওয়া হবে আগামীর পরিকল্পনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার রাজনৈতিক কৌশল ঠিক করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। এছাড়া আন্দোলন সফল করতে এবার শুরু থেকেই সমমনা দলগুলোকে পাশে রাখতে চায় 17 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি তার আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়ে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে চলতি মাসেই। আগামীকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও নিশ্চিত হওয়া গেছে। আজ সন্ধ্যা থেকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে আগামীকাল এবং পরশু এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এই বৈঠকে 3টি বিষয়ে বিএনপি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রথমত, বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারিবারিক কারণে এবং স্বাস্থ্যগত কারণে মহাসচিবের দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি এই বার্তা দলের নীতি নির্ধারকদের কাছে জানিয়ে দিয়েছেন। তিনি যেমন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার অভিপ্রায়ের কথা জানিয়েছেন, তেমন খালেদা জিয়াকেও তিনি কেন মহাসচিব পদে থাকতে চান না সেই ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছেন। জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা ততটা ভালো না। তাছাড়া তার স্ত্রীও গুরুতরভাবে অসুস্থ। আর এই 2 কারণেই তিনি মহাসচিব হিসাবে নয়, দলের একজন কর্মী হিসাবে কাজ চালিয়ে যেতে চান। দলের একজন পূর্ণকালীন মহাসচিব নিয়োগের ব্যাপারে তিনি অনুরোধ করেছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এখন বিএনপিতে কে মহাসচিব হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে যে আগামী 2 দিন যে স্থায়ী কমিটি বৈঠক হবে সেখানে মহাসচিবের বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা হতে পারে। মহাসচিব হওয়ার ব্যাপারে একাধিক নাম নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নামও
আলোচনায় আছে বলে জানা গেছে। তবে কর্মীদের কাছে জনপ্রিয় নাম রুহুল কবির রিজভী। কিন্তু রুহুল কবির রিজভীকে শেষ পর্যন্ত মহাসচিব করা হবে না বলেই ধারণা করা হচ্ছে, কারণ বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া কারো কাছে তিনি আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত নন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা হলো দলের কাউন্সিলর অধিবেশন। বিএনপির মধ্য থেকে স্পষ্ট বার্তা এসেছে যে দলকে শক্তিশালী করার জন্য, সংগঠন গোছানোর জন্য কাউন্সিলের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে বিএনপিতে কাউন্সিল অনুষ্ঠিত হয় না। 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বিএনপিতে নতুন করে কাউন্সিল এর বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে দলের মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কবে কাউন্সিল হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিএনপির কোনো নেতা মনে করে যে কাউন্সিল অনুষ্ঠান করার উপযুক্ত সময় এখন নয়, কারণ বিএনপি বহু নেতা কারাগারে রয়েছে, অনেকে পলাতক জীবনযাপন করছে। সবকিছু মিলিয়ে বিএনপি যে অবস্থায় আছে তাতে কাউন্সিলর করার জন্য এখনো অনুকূল পরিবেশ নেই। কিন্তু অনেকেই মনে করে যে অবস্থা যতই প্রতিকূল থাকুক না কেন, দলের সাংগঠনিক তৎপরতা এগিয়ে নিতে হবে, কাউন্সিল করতে হবে। এ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। তৃতীয়ত, বিএনপির স্থায়ী কমিটির 5টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ অবিলম্বে পূরণ করার আহ্বান জানিয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আর স্থায়ী কমিটির শূন্যপদগুলো কিভাবে পূরণ করা যায় সে নিয়ে দলের নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। কেউ কেউ বলছে যে কাউন্সিল পর্যন্ত শূন্যপদগুলো পূরণ না করাই ভালো, কাউন্সিলের মাধ্যমে এটি করা ভালো। আবার অনেকে মনে করছেন যে এখন যে অবস্থা তাতে অনতিবিলম্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শূন্যপদগুলো পূরণ করা উচিত। এরকম একটি বাস্তবতায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, একাধিক সূত্র নিশ্চিত করেছে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরির অভিযোগ তুলে একটি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড় পেটানো হয়েছে। দলটির উপজেলা কমিটির এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে হাসপাতালের কর্মকর্তারা। বুধবার 10 এপ্রিল রাতে পৌরসভা বেসরকারি পটিয়া জেনারেল হসপিটাল লিমিটেড এই ঘটনা ঘটে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ডাক্তার রক্তিম দাস 29 ঘটনার সময় পটিয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছিলেন। ঘটনার নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত মোহাম্মদ সৈয়দ পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, তিনি দক্ষিণ বসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জানা গেছে বুধবার রাতে পৌরসভা ইন্দ্রপোল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন সাইফুল্লাহ পলাশ নামে এক ব্যক্তি। তিনি পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে পটিয়া জেনারেল হাসপাতালে যান। ডক্টর রক্তিম দাস তাকে পরীক্ষা নিরীক্ষা করে সেলাইয়ের জন্য অপারেটর থিয়েটার ওটিতে নেওয়ার পরামর্শ দেন। পরে সাইফুল্লাহ পলাশকে ওটিতে অপেক্ষমান রেখে রক্তিম কাছাকাছি সময়ে হাসপাতালে আসা আরও 4 রোগীর চিকিৎসা দেন। এদের মধ্যে 2 জন হৃদরোগে আক্রান্ত হয়ে ও 1 জন বিষাক্ত হার্পিক পানে অসুস্থ হয়ে আসা রোগী ছিলেন। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত এক শিশু ছিল। রক্তিম বলেন, ওটিতে বাইক দুর্ঘটনায় আহত রোগীকে রেখে কেন আমি বাকি 4 রোগী দেখলাম সেটা নিয়ে প্রায় 30 জন লোক আমার রুমে ঢুকে তুলকালাম শুরু করে। অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করে। এরপর কয়েকজন মিলে আমাকে সামনে কিলঘুষি মারতে থাকে। আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। এরপর সঙ্গে সঙ্গে আমি বমি করে দেই। পরে আমাকে গালিগালাজ করতে করতে তারা রোগীকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায়। আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 11 এপ্রিল গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে, আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে। আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব। শেখ হাসিনা আরও বলেন, অনেকেই গর্ব করে বলেন যে 1,000-এর উপর ইফতার পার্টি করেছে, তারা ইফতার খেয়েছে আর আওয়ামী লীগ খেতে আসে না।
দিতে আসে, মানুষকে দেয়, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই ঈদ সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি। গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, এছাড়াও দলের সিনিয়র নেতাকর্মীরা।